আজকে শুরু করব চ্যাপ্টার 6 রিভল্ট অফ 1857 অর্থাৎ 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয় সেই সিপাহী বিদ্রোহ সম্পর্কে আমরা পড়ব। তো সেখানে আমরা কি পড়ব? সেখানে সিপাহী বিদ্রোহর কারণ পড়ব, কেন ফেল করে গেল, এই বিদ্রোহের ফলে কী চেঞ্জ আসে, কী ধরনের রিভল্ট ছিল এটা, এই সমস্ত জিনিসগুলো পড়ব। এইখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি, এই ছকটা খুব গুরুত্বপূর্ণ। বেশিরভাগ প্রশ্ন এই ছকটা থেকেই আসে, প্রিলিমসে এবং মেন্সে, কিন্তু এই ছকটা আমি সবার শেষে এক্সপ্লেন করব। আগে বলে নিই এটা কী হয়েছিল, কোথায় কীভাবে হয়েছিল, তারপরে এগুলো হচ্ছে মেন সেন্টার, দিল্লি, লখনৌ, ঝাঁসি, কানপুর। কেন সিপাহী বিদ্রোহ মূলত উত্তর ভারতে সিপাহী বিদ্রোহ হয়েছিল। তো এবার প্রথমে আসি যে সিপাহী বিদ্রোহ, এই সিপাহী বিদ্রোহ হওয়ার পিছনে কারণ কি, কেন ভারতীয় সিপাহীরা বিদ্রোহ করলো, এবং এটা কি শুধুই কি সিপাহী বিদ্রোহ ছিল না আরও অন্য কিছু ছিল। তো এখানে যখন আমরা পড়ব প্রথমে যে 2 ফেব্রুয়ারি 1857, তো এখানে একটা যেটা এনফিল্ড রাইফেল নিয়ে একটা গোলযোগ বাঁধে, তার কার্তুজকে নিয়ে। এটা যেখানে আমরা একজন লিডারকে পাবো, একজন সিপাহী যার নাম হচ্ছে মঙ্গল পাণ্ডে, যে কিনা জেনারেল হডসনকে মানে গুলি করে মারে। তারপর মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়। তারপরে আস্তে আস্তে আমরা এই বিদ্রোহে আমরা যেটা দেখতে পাবো, সেখানে বেগম হজরত মহল বলে একজনকে পাবো, আমরা বাহাদুর শাহ টুকে পাবো, যে কিনা শেষ মুঘল সম্রাট। আমরা এখানে পাবো এই যে নামগুলা, এগুলো হচ্ছে ব্রিটিশদের জেনারেল যারা এই বিদ্রোহকে দমন করেছিল। বেগম হজরত মহল খুব গুরুত্বপূর্ণ নাম, ব্রিটিশ কাদির খুব গুরুত্বপূর্ণ নাম। তো এগুলো আমরা পড়ব এগুলো সম্পর্কে। তো প্রথমে দেখি যে কোথায় কোথায় এই বিদ্রোহ মূলত ছড়িয়ে পড়েছিল। তো এটি ভারত যদি হয়, তো এই বিদ্রোহের মেন সেন্টারই হচ্ছে উত্তর ভারত। সমগ্র উত্তর ভারতে এই সিপাহী বিদ্রোহ মেন সেন্টার। এবার এবার আমরা যদি যাই যে বিদ্রোহের কারণ কি, সিপাহী বিদ্রোহ হওয়ার কারণ কি, বা 1857 সালে যে আপরাইজিং হয় তার নাম সিপাহী বিদ্রোহ কেন হলো। এবার প্রথমে একটা কারণ হচ্ছে পলিটিক্যাল আর অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাক্টর, মানে পলিটিক্যাল কারণ আর অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ। পলিটিক্যাল কারণ হচ্ছে ব্রিটিশদের যে পলিসি, যেমন ধরো সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ডক্ট্রিনাল ল্যাবস, যেগুলো আমি আগে বলেছি, এই সমস্ত পলিসি দিয়ে তারা সাতারা, জয়পুর, সম্বলপুর, মানে একে একে টুপি পরিয়ে সবকে দখল করছিল। তো একটা ভিতরে ভিতরে যে যে একটা রাগ ক্ষোভ, সেটা তাদের মধ্যে জাগছিল, পলিটিক্যাল এটা কারণ। তাছাড়া বাহাদুর শাহ দ্বিতীয়কে যখন তার সঙ্গে ভালো রকম ব্যবহার করা হয় না, এখানে মুসলিমদের একটা ডিসার্টেড হয় মুসলিমরা, বাহাদুর শাহ টুর সঙ্গে খারাপ ব্যবহার। তাছাড়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাই লেভেলে করাপশন, এটা। তো এগুলো হচ্ছে পলিটিক্যাল কারণ। একটা হচ্ছে সামাজিক কারণ, সোশিও রিলিজিয়াস কারণ। মানে সামাজিক যে কারণ, সেখানে হচ্ছে ব্রিটিশরা যে জোর করে অনেক জিনিসগুলো বন্ধ করে দিয়েছিল, সেইগুলোতে সাধারণ মানুষরা খুব ভালোভাবে নেয়নি। যেমন অ্যাবলিশন অফ সতীদাহ প্রথা বন্ধ করাটা ওরা ভালোভাবে নেয়নি। তারপর হচ্ছে বিধবা বিবাহ। এতে ভারতীয় সাধারণ মানুষরা ভাবে যে আমাদের ধর্মে ব্রিটিশরা হস্তক্ষেপ করেছে, তো এই জিনিসটা তারা ভালোভাবে নেয়নি। এছাড়া পরে যখন আমরা পড়বো চ্যাটার অ্যাক্ট, কী পড়বো তখন, তো চ্যাটার অ্যাক্টের মাধ্যমে খ্রিস্টান মিশনারিরা ভারতে আসতে থাকে এবং তারা ভারতীয়দেরকে খ্রিস্টানে কনভার্ট করার চেষ্টা করতে থাকে। তো এই সমস্ত জিনিসগুলা, আচ্ছা, এছাড়া মন্দির মসজিদে যে ট্যাক্সগুলো ইম্পোজ করেছিল সেইগুলা, এগুলো ছিল সামাজিক কারণ। তো এই সামাজিক কারণ একটা বড় বিদ্রোহের সূচনা করে। এরপর যে মিলিটারি কজ কি, যে যে সমস্ত সিপাহীরা ব্রিটিশ আর্মিতে চাকরি করতো তাদেরকে খুব কম বেতন দেওয়া হতো, প্রমোশন দেওয়া হতো না গো, এবং একজন ব্রিটিশ সিপাহীকে যে পরিমাণ সুবিধা দেওয়া হতো বা যে পরিমাণ স্যালারি দেওয়া হতো, একজন ভারতীয় সিপাহীকে সেই পরিমাণ স্যালারি দেওয়া হতো না। তো এইটা হচ্ছে একটা মিলিটারি কারণ। এছাড়া
এখানে যে পোস্ট অফিস অ্যাক্ট পাস হয় 1854 খ্রিস্টাব্দে, সেটা সিপাহীরা, ব্রিটিশ সিপাহীরা তাদের জন্য থাকে, ওই সুবিধাটা ভারতীয় সিপাহীদের জন্য থাকে না। এই ধরনের জিনিসগুলো চলতে থাকে। একটা হচ্ছে রেশিয়াল ডিসক্রিমিনেশন, মানে জাতিগত দিক দিয়ে যে একটা বৈষম্য সেটা ফেস করে। ইকোনমিক ক্রাইসিসের মধ্যে এগ্রিকালচারকে তো পুরো নষ্ট করে দেয়। ল্যান্ড রেভিনিউ পলিসি, যেটাকে মহলারি, রাউতিয়ারি, তারপর হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট, এই ব্যবস্থা দিয়ে পুরো এগ্রিকালচার সিস্টেমকে নষ্ট করে দেয়। তাই তাদের একটা বিদ্রোহের ক্ষোভ। ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, যেটা বললাম যে আর্টিসানগুলো ছিল, যে হস্তশিল্প ছিল, সেগুলো নষ্ট করে দেয়। জমিনদারদের একটা ক্ষোভ ছিল, জমিদার তালুকদার তারা, এটা হচ্ছে একটা কারণ। আর একটা হচ্ছে ইমিডিয়েট কজ। ইমিডিয়েট কজ হচ্ছে মানে কি, আমার কোনো ব্যক্তির সঙ্গে ঝামেলা ছিল আগে থেকেই, এবার তার সঙ্গে আমার সামনাসামনি হয়ে গেছে, একটা ধাক্কা লেগে গেছে, সেটা থেকে মারামারি শুরু হয়ে যায় সেরকম। তো এটা হচ্ছে ইমিডিয়েট কজ। যে এনফিল্ড রাইফেলের যে এনফিল্ড রাইফেল, সেই রাইফেলের নিয়ে যে তার কার্তুজকে নিয়ে, তার কার্ট্রিজকে নিয়ে, যেটাতে বলা হয় যে মিক্স করা যায়, সেটা কি, এই গরু এবং শুয়োরের চর্বি, কাউ অ্যান্ড ফিগ ফ্যাট দিয়ে সেই গ্রিজটা বানানো হয়, যেখানে কার্ট্রিজে ব্যবহার করা হয়। তো এটা হিন্দু মুসলিমের মধ্যে একটা, মানে কি, স্পার্ক হয়ে গেছিলো যে রিভোল্টের জন্য। তো এই জিনিসগুলো হতে থাকে। এবার এই জিনিসটা যখন হতে থাকে, এই স্পার্কটা চলে আসে, বিদ্রোহটা হবে এরকমভাবে একটা সূচনা চলে আসে, তখন কি হয়, কীভাবে ছড়িয়ে পড়ে বিদ্রোহটা? এই বিদ্রোহটা ছড়িয়ে পড়ে এখানে, যেখানে এই যে মঙ্গল পাণ্ডে ওই যে স্পার্কটা যখন আসে, যেখানে হচ্ছে সিপাহীরা, মানে সিপাহীদের ধর্মে আঘাত করা হয়েছে। এতদিন ধরে তো বঞ্চনা স্বীকার করছিল, কিন্তু ডাইরেক্ট ধর্মে আঘাত করা, ওই গুজব যে গরু এবং শুয়োরের চর্বি, যার জন্য মঙ্গল পাণ্ডে কী করে, লেফটেন্যান্ট বাগ অ্যান্ড লেফটেন্যান্ট জেনারেল হাডসনকে হত্যা করে। তো এইটা দিয়ে শুরু হয়ে যায় বিদ্রোহের সূচনা। তারপরে এই বিদ্রোহ আস্তে আস্তে 10 মে 1857 খ্রিস্টাব্দে মিরাট, এই ঘটনা মিরাটে ছড়িয়ে যায়। তারপর এবার যখন এই বিদ্রোহটা যখন দেখছি যে একটু আস্তে আস্তে রূপ নিচ্ছে, বড় এখানে এখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, ইউপির বিভিন্ন জায়গাতে, বিশেষ করে ইউপির বিভিন্ন জায়গাতে ছড়াতে থাকছে, তখন এরা দেখলো যে বিদ্রোহের একজন লিডার দরকার, যে কিনা এই সমগ্র বিদ্রোহটাকে পরিচালনা করবে। তখন এরা সকলেই যায়, এই ছোট ছোট যারা নেতারা মাথা চাড়া দিয়ে উঠেছিল, এরা সকলে যায় মুঘল সম্রাট বাহাদুর শাহর কাছে, যাকে লিড করার জন্য বলে। তো মুঘল সম্রাট বাহাদুর শাহের কাছে যায়, এবং বাহাদুর শাহ সেটাকে লিড করতে শুরু করে। কিন্তু মুঘল সাম্রাজ্য বাহাদুর শাহকে সাহায্য করার জন্য যে ছিল মেনলি, সেটা হচ্ছে তার একজন সেনাপতি, তার নাম হচ্ছে বাখত খান। এটা খুব গুরুত্বপূর্ণ, বাখত খান, যেখানে তাকে সাহায্য করার জন্য ছিল। এবার এরপর দেখা যাচ্ছে যে যখন আরেকটা জায়গা আছে ইউপির লখনৌতে, এবার পরীক্ষায় কোশ্চেনটা আসবে যে লখনৌতে কে লিড করেছিল। লখনৌতে যে লিড করেছিল তার নাম হচ্ছে বেগম হজরত মহল। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেকবার এসেছে। বেগম হজরত মহল, সে কিনা লখনৌ ওখান থেকে লিড করে, যার কিনা রাজত্ব কেড়ে নিচ্ছিল। তো যখনই দেখছি যে ব্রিটিশ কেড়ে নিচ্ছে, তখন ব্রিটিশের বিরুদ্ধে তখন ডাইরেক্ট আন্দোলন শুরু হয়ে যায়, যে সাবসিডারি অ্যালায়েন্স দিয়ে এইসব দিয়ে কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। তখন সে তার পুত্র ব্রিটিশ কাদিরকে নিয়ে শুরু করে দেয় আন্দোলন। তো এবার আমরা কাকে কাকে বললাম, মঙ্গল পাণ্ডে বললাম, আমরা বাহাদুর শাহ পড়লাম, ভগৎ খান পড়লাম, আমরা বেগম হজরত মহলকে পড়লাম। তো এরা ছিল মূল লিডার। তাছাড়া কোথায় আমরা খুব গুরুত্বপূর্ণ জানি যে ঝাঁসির রানী লক্ষ্মীবাই, 4 জুন 1857, যখন ঝাঁসিকে ডক্ট্রিন অফ ল্যাপস দিয়ে দখল করে নিল, তখন ঝাঁসির রানী তলোয়ার নিয়ে ওঠে এবং ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে জড়িয়ে পড়ে। এইভাবে এটা যাই ঝাঁসি এরিয়াতে। এবার এইখানে এই এরিয়াতে আর একজন লিডার ছিল, খুবই
মানে দুর্দান্ত, তার নাম হচ্ছে তাঁতিয়া টোপি। তাঁতিয়া টোপি এই সিন্ধিয়া এরিয়াতে ছিল। সে সেখান থেকে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। তো এই তাঁতিয়া টোপি নামটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া বিহারে কানওয়ার সিং খুব গুরুত্বপূর্ণ নাম। বিহারের জগদীশপুর থেকে কে রয়েছিল? কানওয়ার সিং। বেরেলিতে খান বাহাদুর খান খুব গুরুত্বপূর্ণ। ফয়জাবাদে মৌলভী আবদুল্লাহ। কুল্লুতে রানা প্রতাপ সিং আর বীর সিং, এগুলো খুব গুরুত্বপূর্ণ নাম। এবার আমরা দেখব এই সমস্ত জায়গাতে যখনই বিদ্রোহের সূচনা হয়, যেমন ইউপিতে, বিশেষ করে ইউপির এই যে সমস্ত জায়গাগুলো, যখন যেখানে যেখানে বিদ্রোহের সূচনা হয়েছে সেখানে সেখানে ব্রিটিশ একজন করে লেফটেন্যান্ট গভর্নরকে পাঠিয়ে দিয়েছে, আর তারা সেই বিদ্রোহকে দমন করে দিয়েছে। তো ওই লিস্টটাই প্রথমে আছে, ওটা আমি দেখাবো। তো এইখানে এবার আমরা প্রথম লিস্টটাতে আসি। এটাই যে দিল্লিতে লিডার কে ছিল? বাহাদুর শাহ দ্বিতীয়। তার সঙ্গে কে ছিল হেল্পে? ভগৎ খান ছিল। এই নামটাই বেশি গুরুত্বপূর্ণ, ভগৎ খান। এবার এটা শুরু হয় 11 মে 1857-তে। শেষ কবে হয় এগুলো জানার দরকার নেই। তো কিন্তু রেজিস্ট্যান্স কে করে এটা গুরুত্বপূর্ণ। জন নিকলসন খুব গুরুত্বপূর্ণ নাম। হেনরি বেনওয়ার্ড, লেফটেন্যান্ট হাডসন আর লেফটেন্যান্ট উইলিং বয়। তো এরা তিনজন মিলে করে গিয়ে এটাকে প্রতিরোধ করে, এই বিদ্রোহটাকে এখানে দমন করে দেয়। তারপর লখনৌতে যেখানে হয়, লখনৌতে কোথায়? লখনৌতে বেগম হজরত মহল আর তার পুত্র ব্রিটিশ কাদির, এরা 4 জুন 1857 হয়। এবার এখানে কে ব্রিটিশ কাদেরকে পাঠায়? হেনরি লরেন্সকে পাঠায়, হেনরি হ্যাভলককে পাঠায়, কলিন ক্যাম্পবেলকে পাঠায়। তো এরা যায় গিয়ে এই বিদ্রোহটাকে দমন করে। তারপরে ঝাঁসি দিকে হয় রানী লক্ষ্মীবাই আর তাঁতিয়া টোপি, ঝাঁসি এরিয়াতে। 4 জুন 1857 কাকে পাঠায়? স্যার হিউজ রোজকে, যে কিনা ঝাঁসি দমন করে। কানপুরিকে, কানপুরের লোক ছিল নানা সাহেব, নানা সাহেব। তারপরে কানপুর তাঁতিয়া টোপি, আজিমুল্লাহ খান। তো এখানে কে? স্যার হিউজ রোজ, স্যার হিউজ হুইলার আর কলিন ক্যাম্পবেল এটাকে দমন করে। এই ছকটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে এই ছকটা থেকে। এই ছকটা ভালো করে মনে রাখবে। তো এটা গেল কে কোথায় থেকে বিদ্রোহ শুরু করেছিল আর কিভাবে দমন করে। তো এই সমগ্র এরিয়া জুড়ে যে বিদ্রোহটা চলতে থাকে বিভিন্ন জায়গাতে, এইটার নাম হয়ে যায় সিপাহী বিদ্রোহ। এটা 1857 সালে হয়। তো এটা আমি বললাম কেন হয়। এবার এই বিদ্রোহ ফেল কেন করে গেল? সিপাহী বিদ্রোহ ফেল করে যাওয়ার কারণ হচ্ছে লিমিটেড টেরিটোরিয়াল স্পেস। মানে যেখানে যে লড়ছে সে কিন্তু সে নিজের জায়গা থেকেই লড়ছে, মানে তার উদ্দেশ্য হচ্ছে নিজের, যেমন বেগম হজরত মহলের কাছ থেকে লখনৌ এরিয়া কেড়ে নিচ্ছে, তাই বেগম হজরত মহল নিজের লখনৌকে বাঁচানোর জন্য লড়াই করছে। ঝাঁসিতে রানী লক্ষ্মীবাইয়ের কাছ থেকে ঝাঁসি কেড়ে নিচ্ছে, তো রানী লক্ষ্মীবাই ঝাঁসির জন্য লড়াই করছে। কনওয়ার সিংয়ের কাছে তার জমিদারি কেড়ে নিচ্ছে, তাই কনওয়ার সিং নিজের এরিয়াতে মধ্যে লড়ছে। তো লিমিটেড টেরিটোরিয়াল স্পেসের জন্য এই যুদ্ধ, মানে সবাই নিজে নিজের জায়গা থেকে একসঙ্গে লড়েনি, নিজে নিজের জায়গা থেকে একা একা লড়ছে। সেই জন্য তারা এই জিনিসটা মানে যুদ্ধে মানে ফেল করে যাওয়া একটা বড় কারণ। কারণ এদের মধ্যে ন্যাশনাল ইন্টারেস্ট ছিল না, ন্যাশনালিস্টিক ক্যারেক্টার ছিল না, যে দেশকে স্বাধীন করবো তা না, নিজের নিজের এরিয়া কেড়ে নিচ্ছে তাই আমরা লড়ছি, এরকম একটা জিনিস থাকার জন্য এইটা ফেল করে যায়। তো এটা ফেল করার প্রথম এবং প্রধান কারণ একটা হচ্ছে যে লিমিটেড টেরিটোরিয়াল স্পেস আর নিজেদের মধ্যে যে ন্যাশনালিজম জিনিসটা থাকে না। এবার চেঞ্জ আফটার দ্য রিভোল্ট, রিভোল্টের পর কী ধরনের পরিবর্তন দেখা যায়? তো কী হয় এর ফলে? কিছু আইন পাস হয়, যেমন হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1857। তো এর প্রতিক্রিয়া স্বরূপ ব্রিটিশরা পরবর্তীকালে 1858 সালে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস করে, যে এরকম এত বড় একটা বিদ্রোহ কী করে হয়ে গেল। তো 1858 সালে এইটা পাস হয়। তাছাড়া আর কি হয়? ব্রিটিশ তার এক্সপেনশন পলিসি, মানে এইখানে কী হয় সবথেকে বড় জিনিস হয় যে এতদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে ভারত ছিল, কিন্তু সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সমগ্র ক্ষমতাটা চলে যায় কার কাছে? না, কুইনের কাছে।
ব্রিটিশ কুইনের কাছে চলে যায়। ব্রিটিশ কুইন এবার ডাইরেক্টলি ইন্ডিয়াকে এবার রুল করবে ব্রিটেনের থেকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে নয়। এটা একটা বড় পরিবর্তন দেখা যায়। তাছাড়া কী হয়, রিলিজিয়াস পলিসির মধ্যে কী হয়, রিলিজিয়াস পলিসির মধ্যে এই খ্রিস্টান মিশনারিরা তাদের নিজের জন্য কনভার্সন আরও অ্যাক্টিভ হয়ে যায়। এইটা নেচার অফ রিভোল্ট, মানে এই বিদ্রোহের নেচারটা কী, মানে কীরকম ধরনের বিদ্রোহ ছিল। ন্যাশনালিস্ট অ্যান্ড কলোনিয়াল হিস্ট্রি আর ডিফারেন্ট ভিউ অন দ্য নেচার অফ রিভোল্ট। মানে যারা ন্যাশনালিস্ট, মানে কি বলবো, জাতীয়তাবাদী সম্পন্ন যারা ঐতিহাসিক, তারা একরকম ভাবে থাকে, আর যারা কলোনিয়াল হিস্ট্রিয়ান, মানে যারা ঔপনিবেশিক, তারা একরকম ভাবে থাকে। কেউ বলে এটাকে ফ্রিডম ফাইটার, কেউ বলে যে না, এটা নিছকই সিপাহী বিদ্রোহ, সবাই নিজের ইন্টারেস্টের জন্য একটা জায়গা থেকে লড়াই করছিল। তো এইটাই। তো এইখানে কিছু স্টেটমেন্ট আছে, যেমন হচ্ছে ইট ওয়াজ মিউটিনি লেড বাই সেলফিশ আর্মি, মানে এটা সামান্য একটা বিদ্রোহ যেটা হচ্ছে কিছু সেলফিশ আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত। এটা বলেছিল জন লরেন্স বলেছিল এই কথাটা। বলেছিল ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক রিলিজনিস্টিক এগেনস্ট খ্রিস্টান, মানে খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে একটা আন্দোলন, এটা বলেছিল লেফটেন্যান্ট কর্নেল রিড অ্যান্ড কোয়ার্টাম। ইট ওয়াজ ডিসকন্টেন্ট অ্যান্ড আনরেস্ট ওয়াইডস্প্রেড রেভিলিয়ান, মানে এটা একটা ছিন্ন একটা বিদ্রোহ বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে, সেটা বলেছিল উইলিয়ামসন স্মিথ। আর এই খুব গুরুত্বপূর্ণ, এটা ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, প্রথম স্বাধীনতা সংগ্রাম, এটা কে বলেছিল, সেটা হচ্ছে বি.ডি. সাভারকর বলেছিল। ওয়াজ এ ন্যাশনালিস্ট রিভোল্ট, মানে একটা জাতীয়তাবাদ আন্দোলন, সেটা বলেছিল কে, বিসর আলী। এইটা। আর কিছু গুরুত্বপূর্ণ, এস.এন. রায়ের একটা কমেন্ট খুব গুরুত্বপূর্ণ, যে দিস ওয়াজ এ রিভোল্ট ওয়ার ইনহারেন্ট ইন কনস্টিটিউশন অফ ব্রিটিশ রুল। ইট ওয়াজ এ ওয়ার স্টার্টেড ফর দ্য প্রোটেকশন রিলিজিয়াস বাট ইন্টু দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, মানে নিজেদের রিলিজিয়াস প্রোটেকশনের জন্য যুদ্ধ ছিল, কিন্তু যেটা আস্তে আস্তে স্বাধীনতা সংগ্রামে পরিণত হয়, এটা এস.এন. সেন বলেছিল। এবার এইখানে আর দু একজন, যেমন আর.সি. মজুমদার, এটা গুরুত্বপূর্ণ। আর.সি. মজুমদার কী বলেছিল, নাইদার ফার্স্ট নট দ্য ন্যাশনাল অর নট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, মানে না এটা ন্যাশনাল লেভেলের যুদ্ধ, না হচ্ছে স্বাধীনতা সংগ্রাম, এটা বলেছিল আর.সি. মজুমদার। এটা খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া এইখানে গুরুত্বপূর্ণ হয়েছিল এইখানে যেগুলো বললাম, এই নামগুলো গুরুত্বপূর্ণ, বিশেষ করে আর.সি. মজুমদারটা খুব গুরুত্বপূর্ণ, বি.ডি. সাভারকরটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অশোক মেহতার ইন্ডিয়ান ন্যাশনালিস্ট রিভোল্ট, এটা হচ্ছে অশোক মেহতার কথা, এটাও গুরুত্বপূর্ণ। ডি.কে দত্ত, নেভার অল ইন্ডিয়ান ইন ক্যারেক্টার বাট ওয়াজ লোকেটেড রেস্ট্রিক্টেড অর পুরলি অর্গানাইজড, মানে সমস্ত যে ইন্ডিয়ান ক্যারেক্টারগুলো তারা যে সবাই একসঙ্গে লড়েছিল তা নয়, কিন্তু এটা রেস্ট্রিক্টেডভাবে, মানে খুব ভালো একটা অর্গানাইজেশন বানাতে পারেনি, নিজের এলাকা থেকে ছোটো ছোটো করে মানে যদি করে লড়েছিল, সেটা বলে ডি.কে দত্ত। এটা গুরুত্বপূর্ণ। আর কমন একটা সাধারণ একটা বিদ্রোহ বলেছিল, সেটা এস.বি. চৌধুরী। তো এইগুলো যেগুলো বললাম, এই নামগুলো খুব গুরুত্বপূর্ণ, মানে এই স্টেটমেন্ট দিয়ে দেয়, বলে কে বলেছে এরকম। তো সিগনিফিকেন্স মানে কি, গুরুত্ব কী এই যুদ্ধের, এই যে বিদ্রোহ হলো এর গুরুত্ব কী, এখানে হচ্ছে যে হিন্দু মুসলিম ইউনিটি এটা পাওয়া যায়, যে হিন্দু মুসলিম ইউনিটি, এটা বোঝাই যায় যে এর মধ্যে হিন্দু মুসলিম ইউনিটি আছে। আর কিছু না হলেও একটা তো ব্রিটিশদের ফাউন্ডেশনটাকে তো একটু তো হেলিয়ে দিয়েছে সেটা। আর একটা হচ্ছে এরপর থেকেই শুরু হবে কিন্তু ন্যাশনালিস্ট মুভমেন্ট, যেটা হচ্ছে জাতীয়তাবাদী, মানে যারা দেশকে নিয়ে ভাববে, দেশের জন্য বলিদান দেবে, এই ধরনের জিনিসটা এরপর থেকে শুরু হয়। আমরা এরপর থেকে যেগুলো দেখব সেগুলো হবে জাতীয়তাবাদী আন্দোলন, সেটা সিপাহী বিদ্রোহের একটা সূচনা মাত্র। আর কিছু গুরুত্বপূর্ণ যে, হ্যাঁ এখানে কিছু গুরুত্বপূর্ণ যে সিপাহী বিদ্রোহের সিম্বল কী ছিল, লোটাস অ্যান্ড ব্রেড। লোটাস মানে পদ্ম, ব্রেড হচ্ছে রুটি এবং পদ্ম হচ্ছে সিপাহী বিদ্রোহের সিম্বল।
এটা পরীক্ষা অনেকবার এসেছে, আর খুব কম বই আছে যেখানে এই ইনফরমেশনটা দেওয়া যায় যে সিপাহী বিদ্রোহের সিম্বল কী। এটা খুব গুরুত্বপূর্ণ, লোটাস অ্যান্ড ব্রেড। কনওয়ার সিং যে ছিল, বিহার থেকে লড়ছিল, তাকে বলা হয় লায়ন অফ বিহার। তো এই সমস্ত জিনিসগুলো হয়। এবার এইখানে আমরা যে জিনিসগুলো পড়লাম, কোন বইয়ে এই সমস্ত, কোন বই থেকে আমরা এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে জানতে পারি, বা কে কী বই লিখেছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে তো দেওয়া আছে অনেক, কিন্তু আমি কিছু বলছি সেগুলো খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা এসেছে। এস.এন. সেন, 1857, গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আর.সি. মজুমদার, সিপাহী মিউটিনিটি অ্যান্ড রিভল অফ 1857, গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে বি.ডি. সাভারকার, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, গুরুত্বপূর্ণ। অশোক মেহতা, 1857, এ গ্রেট রিভোল্ট, গুরুত্বপূর্ণ। শহীদ আহমেদ খাঁ, কজ অফ ইন্ডিয়ান মিউটিনিটি, গুরুত্বপূর্ণ। এস.বি. চৌধুরী, সিভিল রেবেলিয়ন ইন ইন্ডিয়ান মিউটিনিটি, এটা গুরুত্বপূর্ণ। তো এই সমস্ত বইগুলো গুরুত্বপূর্ণ, মানে এই বইটি কার লেখা এভাবে দিয়ে দেয়, তো এটা গুরুত্বপূর্ণ এখানে। তো সিপাহী বিদ্রোহ এই পর্যন্তই ছিল। যতটুকু বললাম, কোথায় কোথায় বিদ্রোহ হয়, কোন জায়গা থেকে কে লড়েছে, তাদেরকে সাপ্রেস কে করেছে, বিদ্রোহের ফলাফল কী হয়েছে, কোন বই থেকে আমরা মানে এই সমস্ত বিদ্রোহ নিয়ে কে কী বই লিখেছে আর কে কী কমেন্ট করেছে, এইগুলোই গুরুত্বপূর্ণ। এখান থেকে এইখান থেকে এইগুলা খুব প্রশ্ন আসে এখানে, মানে 1857 সিপাহী বিদ্রোহের জন্য। তো এর পরের ভিডিওতে আমরা পড়বো হচ্ছে পপুলার আপরাইজিং আফটার 1857। 1857-এর পরে যে বিদ্রোহগুলো শুরু হয়, যে আন্দোলনগুলো শুরু হয়, সেগুলো সম্পর্কে আমরা পড়তে থাকবো চ্যাপ্টার 7-এ। এই ভিডিওটা এই পর্যন্তই থাক। যা বললাম নোটস খুলে ভিডিওটা দেখতে দেখতে পড়ে নিয়ে সমগ্র জিনিসটা বোঝার চেষ্টা করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।